আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। এই লাইভ যারা দেখছো, আমার সকল শিক্ষার্থী, আমার সহকর্মী এবং আমাদের শ্রদ্ধেয় মোশাররফ হোসেন মুকুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই লাইভ ক্লাসটি আয়োজন করে দেওয়ার জন্য। আমরা সবাই জানি যে আমরা একটা বৈশ্বিক মহামারীতে একটা বিপর্যস্ত অবস্থায় ছিলাম। সেই পরিস্থিতি থেকে আমাদের অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যারের তত্ত্বাবধানে আমরা আমাদের এই অনলাইন কার্যক্রম চালিয়ে যেতে পেরেছি এবং আমার বিশ্বাস যে এতে তোমরা অবশ্যই উপকৃত হয়েছো। তোমরা যারা যারা আমার লাইভটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা এটাকে শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দাও। আর তোমরা কমেন্টে জানাও যে লাইভ ক্লাসে দেখে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি না, কিংবা তোমরা তোমাদের উপস্থিতি জানাও নাম রোল লিখে কমেন্টে। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম অধ্যায়, ক্লাস 8-এর দ্বিতীয় অধ্যায়। নেটওয়ার্কের ধারণা নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। কম্পিউটার নেটওয়ার্ক আমাকে অনেকেই বলেছে যে এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট, অনেকের বুঝতে একটু সমস্যা হচ্ছে। তা আমি চেষ্টা করব তোমাদের জন্য এটা যতটুকু পারা যায় সহজবোধ্যভাবে তোমাদের বোঝানোর। তো আমরা যখনই আমরা আইসিটি নিয়ে আলোচনা করব, যখনই আমরা ইন্টারনেট নিয়ে আলোচনা করব, তখনই আমাদের মাথায় থাকতে হবে নেটওয়ার্কের ব্যাপারটা আসলে আমাদের জন্য অনেকই জানার ব্যাপার, বোঝার ব্যাপার আছে। কারণ আমার কাছে ডিভাইস আছে, আমি ব্যবহার করতে পারি, কিন্তু এই সব কিছুর মধ্যে যদি কোনো রকমের যোগাযোগ না থাকে, নেটওয়ার্ক নর্মালি বলা যায় যে একটা ডিভাইসের সাথে অন্য কোনো কিছুর যোগাযোগটা দুই বা ততোধিক, যেমন আমাদের বইয়ের সঙ্গে বলে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের মাধ্যমে যদি আমরা তাদের অভ্যন্তরীণ তথ্য আদান প্রদানের কাজ আমরা করতে পারি, তাহলে সেটা হচ্ছে নেটওয়ার্ক। তো আমরা নেটওয়ার্কের কাজটা নর্মালি দুইটা কম্পিউটারে হতে পারে, সেটা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে হতে পারে। তো আমাদের নেটওয়ার্কের ধারণাটা আমরা আরও বিস্তারিত আলোচনা করব আজকের এই পাঠে। তো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো প্রথমেই আমাদের এখানে খেয়াল করো আমি আজকে কী আলোচনা করব। মূলত আলোচ্য বিষয় নেটওয়ার্কের ধারণা। তোমাদের বললাম যে দুটি কম্পিউটারের মধ্যে পারস্পরিক লেনদেনের মাধ্যমে, তথ্য আদান প্রদানের মাধ্যমে যে তথ্য আমরা গ্রহণ করতে পারি, প্রদান করতে পারি, তাহলে এটি নর্মালি নেটওয়ার্ক বলা হয়। তো নেটওয়ার্কের ধারণাটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে আবার নেটওয়ার্কটা তৈরি করার জন্য, ব্যবহার করার জন্য নেটওয়ার্ক রিলেটেড কিছু ডিভাইস দরকার হয়। কিছু ডিভাইস দরকার হয়। যেমন আমাদেরকে তাহলে নেটওয়ার্কের ধারণাটা আরও ক্লিয়ার হতে হলে বুঝতে হবে কী কী আছে নেটওয়ার্কে। আরও সার্ভার আছে, ক্লায়েন্ট আছে, মিডিয়া আছে, নেটওয়ার্ক অ্যাডপ্টার আছে, রিসোর্স আছে, ইউজার আছে, প্রোটোকল আছে। তাইলে যে নেটওয়ার্ক তৈরিটা কিন্তু এত সহজ ব্যাপার না, কিংবা নেটওয়ার্কটা কিন্তু এমনি তৈরি হয় না। নেটওয়ার্কটা তৈরি হয় এই সকল উপাদানের সংমিশ্রণে, এগুলো ব্যবহারে। তো নেটওয়ার্ক তৈরি করার জন্য যে এই উপাদানগুলো দরকার হয়, তাহলে এই উপাদানগুলো কি, এগুলো আমরা একটু আলোচনা করব। যেমন সার্ভারটা কি। সার্ভারটা হচ্ছে যে, সার্ভারটার নাম শুনে তোমরা বুঝতে পারবে যে বোঝা যাচ্ছে যে সার্ভ করা, কিংবা কাউকে সার্ভ করা, কাউকে বিলিয়ে দেওয়া, কাউকে দেওয়া, ব্যাপারটা এটাই বোঝায়। যে তো নেটওয়ার্কটা অন্যতম ব্যাপার হচ্ছে একটা সার্ভার থাকবে যেখানে বিভিন্ন তথ্য স্টোরেজ থাকে এবং সেখান থেকে আমরা সেগুলো সংগ্রহ করি, সেগুলো ব্যবহার করি। নর্মালি সার্ভার থেকে আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে সার্ভারের কাজ হচ্ছে যে তথ্যগুলো ক্লায়েন্টের কাছে বলেন, যে কারো কাছে সেটা দিয়ে দেয়। এরপর ক্লায়েন্ট, আমরা সার্ভার থেকে, ইউজার সার্ভার থেকে যে তথ্যগুলো নিই আমি যেহেতু যদি সার্ভার থেকে কোনো তথ্য নিয়ে থাকি, তাহলে আমি হচ্ছি ক্লায়েন্ট। এক্সাম্পল হিসাবে বলা যায়, আমি যদি ইয়াহু মেল, জিমেল থেকে একটা মেল কাউকে পাঠাই, কিংবা আমি যদি নিজে গ্রহণ করি, তাহলে আমি হচ্ছে কি ক্লায়েন্ট। এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ। এরপর হচ্ছে মিডিয়া। মিডিয়ার ব্যাপারটা অনেক বোঝার ব্যাপার আছে যে মিডিয়া কি। মিডিয়া হচ্ছে যে আমি নেটওয়ার্কটা তৈরি করতে হলে অবশ্যই আমার কোনো না কোনো ডিভাইস লাগবে। সেটা মোবাইল ফোন হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, ট্যাব হতে পারে। এই সকল যে কোনো কাজ আমাদের করতে হলে ডিভাইস দরকার হয়। তাহলে এই ডিভাইসগুলাই হচ্ছে, কিংবা আরও ইলেকট্রনিক প্রিন্টার, আরও অনেক কিছু আছে,
তো এই সব কিছুকে আমরা কি বলি? মিডিয়া, মাধ্যম, যার মাধ্যমে আমরা কাজটা করব। তাহলে এটি হচ্ছে মিডিয়া। এরপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তাহলে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কী? নেটওয়ার্ক অ্যাডাপ্টার হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করতে হলে জিনিসটা খুব সহজেই হয়ে যায় না। কোনো ডিভাইসের সাথে নেটওয়ার্কটা ডিরেক্ট কানেক্টেড হয় না। এর জন্য এইটা করার জন্য আরও অনেক কাজ লাগে। যেমন যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। তো একটা কম্পিউটারকে সহজে নেটওয়ার্কের সাথে যুক্ত করা যাবে না। এখন মিডিয়া থেকে আমরা তথ্যগুলো নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মাধ্যমে ক্লায়েন্টের কাছে পৌঁছাবো। নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ হচ্ছে যে আমরা মিডিয়া থেকে তথ্যগুলো নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মাধ্যমে ক্লায়েন্টের কাছে পৌঁছাবো। তাহলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার হচ্ছে মাঝখানে সংযোগকারী হিসেবে কাজ করে। এরপর হচ্ছে রিসোর্স হচ্ছে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুবিধা দেওয়া হয়। ক্লায়েন্ট আমার তথ্যগুলো নেওয়ার জন্য যে সকল সুবিধা আমি তাকে প্রদান করব, এই সবগুলোকে বলা হয় রিসোর্স। এরপর হচ্ছে ইউজার হচ্ছে এই যে আমি তথ্যগুলো ব্যবহার করছি, তথ্যগুলো নিচ্ছি, এই আমি হচ্ছে কি ইউজার। আমি এর আগে যেমন বললাম, একটা মেইল আমি যদি কাউকে পাঠাই তাহলে সেক্ষেত্রে সেটা কী হবে? ক্লায়েন্ট। তো ইউজার হচ্ছে যে আমি যে নেটওয়ার্কের পুরো ব্যাপারটা যে ব্যবহার করছি, এক্ষেত্রে আমি কি ইউজার। এরপর হচ্ছে প্রোটোকল। নেটওয়ার্কটা পরিচালনা করার জন্য অবশ্যই কি লাগে? কিছু নিয়ম কানুন লাগে। প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন। নেটওয়ার্কটা পরিচালনা এমনি হয় না, এটাকে কিছু নিয়ম কানুন, যে কেউ যে কোনোভাবে এটাকে পরিচালনা করতে পারবে না। কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন অনুযায়ী পরিচালনা করার যে প্রক্রিয়াটা, এটি হচ্ছে প্রোটোকল। তাহলে এই সবগুলো ব্যাপার নেটওয়ার্কের ধারণা। তাহলে এই সবগুলো ব্যাপারের সংমিশ্রণে একত্রিত হলে তখন যে কি হয়? তখন যে আমাদের নেটওয়ার্কটা তৈরি হয়, নেটওয়ার্কটা গঠিত হয়। এরপর আমরা মোটামুটি একটি পার্ট আলোচনা করে ফেলেছি। তো আমি দেখি কারা কারা আমার সাথে যুক্ত আছো। তোমাদের কমেন্টগুলো আমি একটু পড়ি। মারজানা বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে শাহ মেজবাদানা মাফি আছে, সেই মূলত বলেছিল যে স্যার আমার ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, দরকার। তো তুমি শাহ মেজবাদানা মাফি, তোমাকে বলবো তুমি কি বুঝতে পারছো কিংবা কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাও। মোহাম্মদ ফাতিন আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। নরিন আক্তার আসসালামু আলাইকুম আসসালাম। বুশরামিদা আসসালামু আলাইকুম বলেছে, ওয়ালাইকুম আসসালাম। তাহসিন আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আদ্রিতা আহমেদ আমার খুবই কাছের পছন্দের একজন স্টুডেন্ট। আদ্রিতা, ধন্যবাদ তোমাকে থাকার জন্য। অনেকে আছে, রোল 1 ফাতিন, সে ক্লাসে দেখছে। ফাতিন, তোমাকে বলবো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, আমরা তাহলে পরবর্তী টপোলজি ধাপে চলে যাই। তো টপোলজি জিনিসটা কি? তো টপোলজি জিনিসটা হচ্ছে যে এতক্ষণ আমরা জেনে গেছি যে নেটওয়ার্কটা কিন্তু অনেক কিছু সংমিশ্রণে তৈরি করা হয়, এটা এমনি হয় না। তো এই কম্পিউটারগুলোকে যে অন্যান্য ডিভাইসে জুড়ে দেওয়া হয়, এই জুড়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে টপোলজি। এবং এই জুড়ে দেওয়ার উপর ভিত্তি করে এবং এর অবস্থানের উপর ভিত্তি করে, মানে এটি কতটুকু জায়গা জুড়ে নেটওয়ার্কিংটা হবে, এই ব্যাপারটিকে কি বলা হয়? এই ব্যাপারটার ভিত্তি করে নেটওয়ার্কিংকে 5 ভাগে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে যে প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান। তো প্যান হচ্ছে যে একদম ক্ষুদ্র পরিসরে অল্প জায়গায়, লাইক মোবাইল টু মোবাইল, একদম অল্প একটা জায়গার মধ্যে যে নেটওয়ার্কিংটা হবে, সেটা ব্লুটুথ হতে পারে, সেটা ইনফ্রারেড হতে পারে, শেয়ার্ড হতে পারে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে প্যান নেটওয়ার্কিং সিস্টেম। তারপর হচ্ছে ল্যান হচ্ছে যে মোটামুটি একটি এলাকা, একটি অঞ্চল জুড়ে যেটা হবে, সেটা ল্যান।
তারপর ম্যান হবে যে আরেকটু বড়, মানে আমি বলতে চাচ্ছি যে নেটওয়ার্কিং এর যে ব্যাপারটা প্যান এই যে অবস্থান জায়গা এরিয়ার উপর ডিপেন্ড করে যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্যান ল্যান ম্যান এবং ওয়ান। তো যতটুকুর পরিবেশ বাড়বে পরিস্থিতি বাড়বে তত বেশি এটার ব্যবহার বাড়বে এবং এটার নেটওয়ার্কিং আওতা বাড়বে, এবং এই বৃদ্ধির উপর ডিপেন্ড করে আমাদেরকে এই কয়েকটা ভাগে ভাগ করা হয়। তো এরপরে আছে আবার নেটওয়ার্ক টপোলজি, আবার আছে এর গঠন পদ্ধতির উপর ডিপেন্ড করে আবার নেটওয়ার্ক টপোলজিকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। এবং এটা হচ্ছে যে যেমন আছে বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি। যে এইগুলো হচ্ছে নর্মালি আমাদের গঠন পদ্ধতির উপর ডিপেন্ড করে এই নেটওয়ার্কিংটাকে ডিভাইডেড করা হয়, ভাগ করা হয়। তো আমরা প্রত্যেকটা সম্পর্কে ধারণা নিই। প্রত্যেকটার নামের সাথে কিছুটা তার গঠন পদ্ধতি মিল আছে। যেমন বাস টপোলজি বলতে আমরা দেখি যে সরু আকারের বাসের মতো থাকে। তো নর্মালি এটা হচ্ছে সারিবদ্ধ লম্বা আকৃতির একটা নেটওয়ার্কিং ব্যবস্থা, যেটার মাঝখানে একটি নেটওয়ার্কিং স্ট্যান্ড থাকে যার সাথে কম্পিউটারগুলো যুক্ত থাকে। এটা হচ্ছে বাস টপোলজি। তো এটার মেন হচ্ছে কি কম্পিউটারগুলো একটা নির্দিষ্ট ডিভাইসের সাথে যুক্ত থাকবে। সেটা হতে পারে একটা ব্যাকবোন, একটা লাইন হতে পারে। এটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং লাইন। এই লাইনের উপর ডিপেন্ড করে এই বাস টপোলজিটা আমাদের একত্রিত হবে। এরপর হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি আমি যেটা বললাম নামের সাথে কিন্তু অনেকটা ভালো সম্পর্ক আছে। তো রিং টপোলজি হচ্ছে যে এটা একটু গোল আকার থাকবে। তো আমার যতগুলো কম্পিউটার আছে এই সবগুলো কম্পিউটারের সাথে এটা গোলাকারভাবে যুক্ত থাকবে। যেমন বাসে ছিল যে একটা স্ট্যান্ড, রিং টপোলজিতে এরকম একটা স্ট্যান্ড থাকবে, যার কারণে একটা তারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকবে। এরপর হচ্ছে নর্মালি রিং টপোলজির পরবর্তী ধাপ যে স্টার টপোলজি। স্টার টপোলজিটা কি? স্টার টপোলজিটা দেখতে অনেকটা স্টারের মতো হতে পারে। যেমন আমি যদি এখান থেকে আরও এভাবে দিয়ে দিই, স্টারের মতো। তাহলে স্টার টপোলজি হচ্ছে যে এটি মাঝখানে একটি হাব বা সুইচের সাথে যুক্ত থাকবে। কম্পিউটার সবগুলো কম্পিউটার একটা হাব বা সুইচের সাথে যুক্ত থাকবে এবং এইভাবে একটা নেটওয়ার্কিং পদ্ধতি তৈরি হবে, যেটাকে বলা হবে স্টার টপোলজি। এরপর আছে আমাদের ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা কি? ট্রি টপোলজিটা অনেকটা গাছের অনুরূপী আদলেই তৈরি করা। গাছে যেমন একটা গাছের ডালপালা থেকে আরেকটা গাছ বের হয়, ডালপালা বের হয়, এরকম একটা ডাল থেকে আরেকটা ডালপালা বের হয়, এরকম করে আমাদের ট্রি টপোলজিও। ট্রি টপোলজি এখানে একটা কম্পিউটার, তার সাথে আরেকটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, তার সাথে আরেকটা কম্পিউটার, এইভাবে এই কম্পিউটারগুলো সবগুলো একত্রিত আকারে যুক্ত থাকবে। এরপর আমাদের শেষ টপোলজি, এটাকে বলা হয় মেশ টপোলজি। মেশ টপোলজির কাজটা কি? এই নেটওয়ার্কটার গঠন পদ্ধতি হচ্ছে যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে এবং বিভিন্ন রাস্তা দিয়ে যুক্ত থাকবে। শুধুমাত্র যুক্ত থাকবে না, এগুলো বিভিন্ন রাস্তা দিয়ে যুক্ত থাকবে। যেমন এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার যুক্ত থাকতে পারে, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার যুক্ত থাকতে পারে, বিভিন্ন পন্থায় বিভিন্ন পথে এটি যুক্ত থাকতে পারে। তো এই ছিল আমাদের নেটওয়ার্ক টপোলজি। এগুলো হচ্ছে নেটওয়ার্কিংটা কীভাবে গড়ে উঠছে, কীভাবে তৈরি হচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম নেটওয়ার্কটা কি, আমরা আলোচনা করলাম নেটওয়ার্কটা গঠিত হয় কীভাবে, আমরা আলোচনা করলাম নেটওয়ার্কের গঠন পদ্ধতিটা কীরকম, এরকম। তো এরপরে আমাদের আলোচনার আরও বিষয় আছে যে এই নেটওয়ার্কের ব্যবহারটা। নেটওয়ার্কের ব্যবহারটা পড়ানোর আগে আমি একটু এখান থেকে কিছু লিখে নিই।
আমি তো বরাবরই বলেছি আইসিটিতে আমাদের নেটওয়ার্কের গুরুত্ব অনেক। আমাদের পরবর্তী পাঠে নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমি নেটওয়ার্কের ব্যবহার আলোচনা করার আগে একটু কমেন্টে তোমাদেরকে যে প্রশ্ন করি যে আমি যে এতক্ষণ তোমাদেরকে পড়ালাম নেটওয়ার্কিংটা, এই নেটওয়ার্কিংটা পড়ানোর তোমাদের কাছে আমি কিছু আনসার জানতে চাই। আমি তোমাদের নেটওয়ার্ক পড়ালাম, তোমরা সবাই তাহলে এখন আমাকে উত্তর দাও আসছে। তোমাদেরকে আমি মাত্র পড়ালাম নেটওয়ার্কের উপাদান কয়েকটি। তোমাদেরকে মাত্র পড়লাম নেটওয়ার্ক উপাদান, নেটওয়ার্ক তৈরি করতে নেটওয়ার্ক কয়টি উপাদান দরকার হয়। তোমরা আমাকে উত্তর দাও, নেটওয়ার্ক তৈরিতে কয়টি উপাদান প্রয়োজন হয়, নেটওয়ার্ক টপোলজি কয়টি। আমি একটু পরে কমেন্ট চেক করব, দেখি কয়জন সঠিক দিতে পারো। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে নেটওয়ার্ক তৈরিতে কয়টি উপাদান প্রয়োজন হয়, নেটওয়ার্ক টপোলজি কয়টি। এরপর আসি আমি তোমাদেরকে নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে তোমাদেরকে জানাতে। নেটওয়ার্কের ব্যবহার আমাদের অনেক, নেটওয়ার্কিং ব্যবস্থাটার প্রচলনের পর থেকে আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারটা আরও সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য। একসময় বলা হতো যে যার কাছে তথ্য যত বেশি, যে রাষ্ট্রের কাছে তথ্য যত বেশি, সে তত বেশি শক্তিশালী, এবং তারা তথ্যকে উন্মুক্ত করতে চাইতো না। এখনও কিছু কিছু তথ্য আমাদের সকলের জন্য উন্মুক্ত নয়, তবে সাধারণ মানুষের জন্য ব্যবহার্য কিংবা সাধারণ মানুষের প্রয়োজনীয় তথ্যগুলো সবার জন্য এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো এই তথ্য প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়ার ফলে তথ্য আমাদের সবাইকালের দোরগোড়ায় চলে এসেছে। তথ্য ব্যবহার অনেক সহজ হয়ে গিয়েছে। তথ্যের জন্য আমরা অনেক কাজ করতে আমাদের সুবিধা হচ্ছে। এর মধ্যে অন্যতম ব্যবহার হচ্ছে তথ্যকে সবার জন্য এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আমি আবার বলেছি যে কিছু কিছু গোপনীয় তথ্য আছে, রাষ্ট্রের কাছে থাকে কিংবা যে কারোর কাছে থাকে, সেগুলো হয়তোবা আমাদের সবার জন্য উন্মুক্ত করা হয়নি, কিন্তু যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো দরকার, সেগুলো সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। নেটওয়ার্কিং ব্যবস্থার কারণে আগে যে কোনো কাজ কি করা হতো, কাগজে কলমে সংরক্ষণ করা হতো, এখন সংরক্ষণ করা হয় ডেটাবেসে কম্পিউটারে নেটওয়ার্কিংয়ে স্টোরেজ করে ফাইল করে রাখা হয়। তাহলে এটাও কিন্তু নেটওয়ার্কিং পদ্ধতি আবিষ্কারের কারণে আমরা এই ব্যাপারটা পাচ্ছি। তারপর টিকিট, নেটওয়ার্কিংয়ের কারণে আমরা এখন ঘরে বসেই যে কোনো যানবাহনের টিকিট আমরা কাটতে পারি, অনলাইন টিকিট কাটি। তো এইটা এক জায়গা থেকে বসে আরেক জায়গায় আমরা এই কাজটা করতে পারতে শুধুমাত্র নেটওয়ার্কিংটা ব্যবহারের ফলে। নেটওয়ার্কিংয়ের এই সেক্টরটা সকলের দোরগোড়ায় পৌঁছাইছে হইলে। পাসপোর্ট ব্যবহার, ইন ফিউচার এমন হবে পাসপোর্ট সাথে নিয়ে আমাদের ঘুরতে হবে না। পাসপোর্টের যে আমাদের যে রেটিনা স্ক্যান বলেন, আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা ব্যক্তিকে শনাক্ত করতে পারবো, সেটা পাসপোর্টের অফিস বলেন কিংবা এয়ারপোর্ট বলেন। তো একটা ব্যক্তিকে রিকগনাইজ করার জন্য ভবিষ্যতে তার আইডেন্টিটি হচ্ছে তার বডি পার্টসগুলো হয়ে যাবে। এই বডি পার্টসগুলো দ্বারা যে আইডেন্টিফাই করার যে একটা প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে কিংবা হবে, এই পুরো ব্যাপারটি হচ্ছে নেটওয়ার্কিংয়ের কারণে আমাদের হচ্ছে। এরপর ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কিং ব্যবস্থা প্রবর্তনের জন্য যে সকল সরঞ্জাম, সফটওয়্যার, আরও যা যা সেগুলো দরকার হয়, এগুলো মোটামুটি এক্সপেন্সিভ, ব্যয়বহুল।
তো সকলের দেখা যায় কিছু কিছু রাষ্ট্র এমন আছে যারা নাকি এগুলো কিনতে কিংবা কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা নাকি এগুলো কেনার মতো এরকম সামর্থ্য নাই। তবে এই জন্য নেটওয়ার্কিংটা আমাদের তৈরি করা হয়েছে যে একজনের নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে অন্য কেউ সেটা ব্যবহার করতে হবে। সেটা বলতে গেলে এটাকে আমরা ভাড়ায় নিই আর কি, আমরা ভাড়ায় নিয়ে আমরা ব্যবহার করতে পারি এবং এই ব্যাপারটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তাহলে এই ক্লাউড কম্পিউটিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু পুরোটাই হচ্ছে নেটওয়ার্কিংয়ের ব্যাপার। আর নেটওয়ার্কিংয়ের ক্লাউড কম্পিউটিং এরপর এই ক্লাউড কম্পিউটিংয়ের একটা বাস্তব উদাহরণ হচ্ছে আমরা সবাই মোবাইলে বাংলা পিপিলিকা সফটওয়্যার ইউজ করি। এটাতে আমরা যে কোনো কিছু খুঁজে বের করি এটা কিন্তু মূলত ক্লাউড কম্পিউটিংয়ে অন্যের কম্পিউটার নেটওয়ার্কিং পদ্ধতিতে রাখা হয়েছে ভাড়া করে আমাদের ব্যবহারটা। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ে সবচেয়ে সুন্দর একটা উদাহরণ। আমরা অনেকে জানি এই ব্যাপারটা পিপিলিকা কী। তো এরপর নেটওয়ার্ক ব্যবহার করে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা মেসেঞ্জার ইমো এগুলোতে কল দিই, ভিডিও কল দিই, এগুলো কিন্তু নেটওয়ার্কিং ব্যবস্থার একটা আমাদের আশীর্বাদ। এরপর একসময় কাগজের ফাইল প্রেরণ করা হতো, কাগজের ফাইল এক অফিস থেকে আরেক বছর প্রেরণ করা হতো। তবে ধীরে ধীরে কী হলো, ফাইলগুলোকে আমরা ডকুমেন্টগুলোকে ডিভাইসের মাধ্যমে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতে পারি। এরপর হচ্ছে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা এখন অনেক সহজেই সিনেমাও দেখতে পারি। সিনেমা দেখার ব্যাপারটাও নেটওয়ার্কিংয়ের আওতায় চলে এসেছে। আমাদের বিনোদনের আরেকটি জায়গা তৈরি হয়েছে, সেক্টর খুলেছে। আমরা বিনোদন পাচ্ছি। তাই মোটামুটি আমরা সকল ব্যাপারে আলোচনা করলাম কি নেটওয়ার্কিংয়ের ব্যবহার। তো আমি তোমাদেরকে বলেছিলাম নেটওয়ার্ক সম্পর্কিত আমি একটু আগে পড়ানোর পর দুইটা প্রশ্ন করেছি, আমি একটু চেক করবো কে সঠিক উত্তর দিতে পেরেছে। নেটওয়ার্ক তৈরিতে কয়টি উপাদান প্রয়োজন হয়, টপোলজি কয়টি? ফাতিন সঠিক উত্তর দিয়েছেন। এটা টপোলজি 5টি নেটওয়ার্ক তৈরি করতে 7টি উপাদান প্রয়োজন হয়। ধন্যবাদ তোমাকে। নেটওয়ার্ক সমস্যা হতেই পারে, এ ব্যাপারে তোমরা বিরক্ত হও না, একটু ধৈর্য ধরে পাশে থাকো, তাহলে ক্লাসটা করানো যাবে এবং তোমরা করতে পারবে। হ্যাঁ, তোমরা অনেকে উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। মারজান উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাকে। ফাতিন উত্তর দিয়েছো, ধন্যবাদ। শাহ মেজবাজান রাফি মাফি সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। মারজানা, হ্যাঁ তোমাকে দেখেছি, ধন্যবাদ। রোমানও আছে, ধন্যবাদ। এরপর আমরা আলোচনা করব নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তোমাদেরকে আমি নেটওয়ার্কের ব্যবহার মাত্র পড়ালাম, তোমাদেরকে এখন আমি প্রশ্ন করব, তোমরা আমাকে কমেন্টে নেটওয়ার্কের যে কোনো দুটি ব্যবহার লিখে পাঠাও, দেখি তোমরা সঠিকভাবে লিখতে পারো কি না। আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, নেটওয়ার্কের দুটি ব্যবহার লিখে দাও। লিখো, নেটওয়ার্কের দুটি ব্যবহার লিখো। এরপর নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আচ্ছা, অবশ্যই এটা কমেন্ট করে লিখবে, আমি তো আবার চেক করব। ধন্যবাদ। তো এখন আমরা আলোচনা করব নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো নেটওয়ার্ক তৈরিতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে হাব,
সুইচ, রাউটার, ল্যান্ড কার্ড। তো নেটওয়ার্ক তৈরিতে যে সকল যন্ত্র ব্যবহার করা হয়, ডিভাইস ব্যবহার করা হয়, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে হাব। নর্মালি হাব, সুইচ, রাউটারের প্রত্যেকটা কাজ একই, বাট এদের কাজ করার পদ্ধতিটা ভিন্ন। যেমন হাব কি করা হয়, এক বা একাধিক তার জাতীয় যন্ত্রপাতিগুলোকে একত্রিত করা হয় হাবের মাধ্যমে। তাহলে হাবের মাধ্যমে আমরা এক বা একাধিক তার জাতীয় ডিভাইস, সেটা হতে পারে কম্পিউটার, সেটা হতে পারে আমার প্রিন্টার, ওগুলোকে একত্রিত করে কানেক্টিভিটি তৈরি করা হবে। এবং সুইচের কাজটা হাবের মতোই, কিন্তু সুইচ কাজ করে কীভাবে, এর একটি ক্ষুদ্র আইসি যন্ত্র এবং এইটাতে বিভিন্ন সুইচ পয়েন্ট থাকে, সেখানে তার কিংবা প্লাগইনের মাধ্যমে এটা কানেক্ট করা হয়। তো এটাও মোটামুটি হাবের মতোই কাজ করে, কিন্তু এটা আকার একটু ছোট সুইচ। তারপর রাউটার সম্পর্কে আমরা সবাই জানা আছে, আমাদের সকলের বাসা বাড়িতে রাউটার থাকে। রাউটারও কিন্তু নেটওয়ার্কিং তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন তোমার মোবাইলের সাথে, তোমার কম্পিউটারের সাথে ওয়াইফাই লাইনটাকে কানেক্ট করে দেয় এই রাউটার। এবং এই রাউটারের ব্যবহারটা একদম তোমরা সহজ জানো, দেখেছো যে পিছনে তারটা কানেক্ট করে দিলেই করা হয়। এবং রাউটারের কাজটা কিন্তু তারবিহীন। রাউটার থেকে আমরা যে ওয়াইফাই কানেক্টিভিটি ডিভাইসে পাই, এটা কি তারবিহীন, আর হাবেরটা হচ্ছে তারযুক্ত। তো এইভাবে আমাদের এই তিনটা ডিভাইস হচ্ছে যে নেটওয়ার্কিং গঠনে ব্যবহার করা হয়। এরপর মডেম আছে, ল্যান্ড কার্ডও আছে। মডেমটা আমাদের কী কাজে ব্যবহার করা হয়? মডেমটা হচ্ছে যে নর্মালি এটা আমরা এটা ব্যবহার, যেমন ল্যাপটপ আমরা বহন করে নিয়ে যাই, এরকম কিছু ডিভাইসে আমরা এগুলো ব্যবহার করি। মডেমটা একটা ডিভাইসের জন্য, একটা মডেম একটা ডিভাইসের জন্য ব্যবহার করা হয়। এবং এই ব্যবহারের ফলে আমরা কি করতে পারি, নেটওয়ার্কিংটা ওই ডিভাইসের সাথে যুক্ত করতে পারি। আর ল্যান কার্ডটা হচ্ছে আবার একের অধিক ডিভাইসের সাথে এটা যুক্ত থাকতে পারবে, একের অধিক ডিভাইসের সাথে ল্যান কার্ডটা যুক্ত থাকতে পারে। এরপর এই হচ্ছে আমাদের মূলত আলোচনা। এরপর হচ্ছে আমরা সর্বশেষ যে আলোচনা করব, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। সত্যিকার বলতে আইসিটি নিয়ে আলোচনা করলে স্যাটেলাইট চলে আসবে। স্যাটেলাইট হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল নেটওয়ার্কিংয়ের। এবং স্যাটেলাইট যদি না থাকতো তাহলে প্রতিটা দেশ, একটা দেশ আরেকটার সাথে এইভাবে, এখন আমাদেরকে বলা হয় কি আমরা পুরো পৃথিবী হাতের মুঠোয় চলে আসছে, একটা দেশ একটা দেশের সাথে আমরা খুব সহজে যুক্ত হতে পারছি। তাহলে এই পুরো ব্যাপারটা কিন্তু তৈরি হয়েছে স্যাটেলাইট নেটওয়ার্কিংয়ের পদ্ধতির মাধ্যমে। তোমরা সবাই জানো আমাদের মহাকাশে অনেকগুলো উপগ্রহ আছে যেগুলোকে স্যাটেলাইট বলা হয়। এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে মোবাইলের নেটওয়ার্ক, ডিশ নেটওয়ার্ক, এই সকল কাজগুলো আমাদের নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন চ্যানেল যে আমরা দেখি, আমরা ঘরে বসে থেকে পাকিস্তান, চায়নার যে চ্যানেলগুলো দেখতে পারি, বাংলাদেশ চ্যানেলগুলো দেখতে পারি, ভারতের। তাহলে এই যে চ্যানেলগুলো দেখেন, এটা কিন্তু নেটওয়ার্কিংয়ের, স্যাটেলাইট নেটওয়ার্কিং মাধ্যমে হচ্ছে। তাছাড়া আমরা মহাকাশে অনেক খোঁজখবর পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে। আর স্যাটেলাইট নিয়ে আলোচনা করলে খুব গর্বের সাথে বলতে হয়, বাংলাদেশ হচ্ছে 57তম দেশ যে নাকি এই স্যাটেলাইট, আমাদের ব্যক্তিগত স্যাটেলাইট আমরা মহাকাশে উৎক্ষেপণ করতে পেরেছি। তো এবং যার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। 2018 সালে 12 মে যুক্তরাষ্ট্র থেকে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। এবং আমি বললাম যে স্যাটেলাইট নিয়ে আলোচনা করলেই আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের নিজস্ব উপগ্রহ স্যাটেলাইট মহাকাশে আছে, যার ব্যবহার আমরা প্রতিনিয়ত পাচ্ছি, আমাদের উপকার হচ্ছে।
এবং এরপর আসে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারটা কি? অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু কাচের তন্তু, এর মাধ্যমে আলোক রশ্মির মাধ্যমে নেটওয়ার্ক এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। একমাত্র একটা মাধ্যম যার আলোক শক্তিতে, আলোক পদ্ধতিতে এটা রূপান্তর করা যায়। তো একটা খুব অল্প সময় আমাদের তোমাদের অনুরোধে 8ম শ্রেণীর এই দ্বিতীয় ধাপে করানো হয়েছে। আমি কিছু প্রশ্ন দিয়েছিলাম, দেখি কে কে উত্তর দিতে পেরেছো। শাহ মেজাজান মাফি, ধন্যবাদ তোমাকে, তুমি দুটি ব্যবহার বলতে পেরেছো। বেলাল স্যার আছে, নাইস প্রেজেন্টেশন, ধন্যবাদ স্যার আপনাকে। ফাতিন বলে দুটি ব্যবহার, ধন্যবাদ তোমাকে। ফায়েজা বিনতে রাশেদ দুজনের ব্যবহারের কথা বলেছে, ধন্যবাদ তোমাকে। তানহা তৃষা আছে, ধন্যবাদ তোমাকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। ফাতিনার সর্বোপস্থিতি থেকে ভালো লাগছে। মারজানা সঠিক উত্তর দিয়েছো, মারজানা ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তো একজন জানতে চাইলো ডেটাবেস সম্পর্কে। ডেটাবেস তো আসলে এই অধ্যায়ের আলোচ্য বিষয় নয়, তারপর আমি হয়তো কোথাও বলতে গিয়ে তোমাদেরকে বললাম যে ডেটাবেস সম্পর্কে তুমি আরেকটু জানতে চেয়েছো। ডেটাবেস সম্পর্কে জানতে চেয়েছে মোহাম্মদ ফাতিন। আচ্ছা, ডেটাবেস জিনিসটা কি ফাতিন? ডেটাবেস হচ্ছে যে তুমি তোমার তথ্যগুলোকে ডেটা আকারে একটা ফোল্ডার আকারে, রেকর্ড আকারে কোথাও সংরক্ষণ করে রাখার যে প্রক্রিয়াটা, এটি হচ্ছে ডেটাবেস। যেমন আমাদের বাংলাদেশে গত 1 বছরে কি পরিমাণ কাপড় রপ্তানি হয়েছে, কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে, কার কত দাম, কি কোন পণ্যটা সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে, এই সকল কিছু দেখা যাবে একটা ফোল্ডারে রেকর্ড করে রাখা হয়েছে। এইটা আবার একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখা হয়। এই ব্যাপারটাকে ডেটাবেস বলা হয়। যেমন আমাদের স্কুলের কথা যদি ধরো, আমাদের স্কুলের ক্লাস 8-এর কয়টা বাচ্চা আছে, 8-এর ছেলে মেয়ে কয়জন, ছেলে কয়জন, কার বাসার ঠিকানা কোথায়, ফোন নাম্বার, বাবা মার নাম্বার, এই যে যাবতীয় ব্যাপারগুলো, এগুলো ফোল্ডার আকারে বিভিন্ন রেকর্ড আকারে সংরক্ষণ করা হয়। একাধিক রেকর্ডগুলোকে একসাথে করে ডেটাবেস তৈরি করা হয়, যেটা নাকি আমাদের তথ্যগুলোকে এক জায়গায় নির্দিষ্টভাবে সংরক্ষণ করে রাখা হয়। এই হচ্ছে আমাদের ডেটাবেস মূলত। তা আমি পড়াতে গিয়ে বলেছিলাম যে আগে কাজগুলো কাগজে কলমে করা হতো, যেটা তোমাকে বললাম ক্লাস 8-এর বাচ্চার রোল, নাম, বাবা মার ঠিকানা, নাম, এই সব কিছু কাগজে লেখা ছিল। এখন এই কাজগুলো কম্পিউটারে করা হয়। এইটাই হচ্ছে নেটওয়ার্কিংয়ের ব্যবহার। এবং নেটওয়ার্কিংয়ে আরও ব্যবহার হচ্ছে যে ডেটাবেসগুলো এমন জায়গায় সংরক্ষণ করে রাখা হয় যেখান থেকে আমরা খুব সহজেই, তুমি ঢাকায় বসে থেকেও সেই নেটওয়ার্কিংয়ের ব্যবহারের ফলে সেটা দেখতে পারবে, যশোর বসে থেকে সেটা দেখতে পারবে। ডেটাবেসের ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ের এই অবদানটা আমাদের আছে। আমি এইটাই আলোচনা করেছিলাম, হয়তো তুমি এইটাই বুঝতে পারো না, আমি তোমাকে একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। এখন যদি তুমি বুঝতে থাকো তাহলে আমার কমেন্টে জানাও তুমি বুঝেছো কিনা। আর আজকে এই অধ্যায় সম্পর্কে আমি আমার সর্বোচ্চ জ্ঞানের ব্যবহার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যারা যারা বুঝতে পেরেছো কমেন্টে জানাও, যারা যারা বুঝতে পারোনি তারাও কমেন্টে জানাও। আমি চেষ্টা করবো তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাস পেলে সেগুলোকে সমাধান করে দিব। আর ধন্যবাদ পাশে থাকার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করে ক্লাসটাকে সবার কাছে পৌঁছে দিয়ে দাও।
আর অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমাদের মূলত আসে হচ্ছে প্রশ্ন উত্তর আর অবজেক্টিভ। তোমরা কেউ যদি পাঠ্য বইটা ভালো করে পড়ে থাকো যে কোনো প্রশ্ন আনসার করতে পারবে। তাছাড়া তোমরা নর্মালি যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, আমি সাজেস্ট করবো তোমরা জুপিটার গাইড বইটা ফলো করে সেটার প্রশ্ন উত্তরগুলো পড়ো, তাহলে তোমাদের কমন পড়ার একটা সুযোগ থাকবে। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।